নমস্কার, এনি বাংলার কণ্ঠস্বর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার সঙ্গে রয়েছেন অসমের একজন বিধায়ক। ওনার নাম যথেষ্টই। প্রশ্নটা হচ্ছে, ওনার ভোটার এখন কিছুটা সংখ্যায় রয়েছেন, তিনি আদৌ কোন দলের বিধায়ক? কেননা এখন পর্যন্ত সরকারিভাবে আপাদমস্তক রয়েছেন কংগ্রেসের বিধায়ক, আর কাজ করছেন বিজেপির হয়ে। আগামীতে হয়তো বিজেপির বিধায়ক হয়ে দিশপুরে দৌড়ানোর তার একটা পরিকল্পনা রয়েছে। এই গোটা বিষয়ে তাছাড়া দেখা যাচ্ছে তিনি এখন একজন কট্টর হিন্দুবাদী নেতা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছেন। বাংলাদেশের ইস্যু নিয়ে তার ধারাবাহিক আন্দোলন চলছে। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো উত্তর করিমগঞ্জের বর্তমান কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সঙ্গে। নমস্কার। আপনাকে প্রথমেই এনি বাংলা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে প্রথমেই জানবো যে বিষয়টা নিয়ে এখন প্রচণ্ড চর্চার মধ্যে রয়েছে সব জায়গায়, যে বিষয়টা হচ্ছে যে আপনি সরকারিভাবে আপাদমস্তক একজন কংগ্রেসের বিধায়ক, কিন্তু আমরা দেখছি যে বিগত কিছুদিন ধরে আপনি বিজেপির হয়ে কাজ করছেন। আপনি কংগ্রেস থেকে এখনও পদত্যাগ করেননি, কিন্তু দেখা যাচ্ছে আপনি কংগ্রেসে থেকে আপনার সমর্থকদের বিজেপিতে যোগদান করাচ্ছেন, বিজেপির টুপি পরাচ্ছেন, উত্তরীয় পরাচ্ছেন। এই বিষয়টা একটু খোলসা করে আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, এখানে তো খুলসার কোনো ব্যাপার নেই, ব্যাপারটা তো ওপেন চলছে। এখান থেকে আমি যে আছে না, কংগ্রেস সকালে কংগ্রেস, বিকালে বিজেপি, বিকালে বিজেপি, বিকালে কংগ্রেস, একটা আছে না এরকম একটা, সেটা এরকম কিছু না, সেটা ওপেন সিক্রেট একদম। আপনারা জানেন, আমরা সবাই জানি, মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভিশন যেটা আছে, হি ইজ এ ভিশনারি লিডার। আর সমস্ত আসামের বর্তমান এই ওনার 3 বছরের কার্যকাল যদি আমরা পরিলক্ষিত করি তাহলে দেখতে পারবো, না 3 বছর হয়ে গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে, 21 থেকে প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছরের কার্যকাল যদি আমরা পর্যালোচনা করে দেখতে পারবো যে স্বাধীনতার ইতিহাসে এই মুখ্যমন্ত্রী থাকালীন অবস্থায় বিভিন্ন সমস্যা যেভাবে সমাধানের ক্ষেত্রে ওনার যে জোরালো পদক্ষেপ এবং ওনার একটা ভিশন, একটা কাজ করার যে একটা মানসিকতা, সেটা আমাদেরকে মানতেই হবে। সেটা কেউ অস্বীকার করুক, কেউ হয়তো বা বিরোধী দল হিসেবে অস্বীকার করতে পারে, কিন্তু মনে করি যে ভারতবাসী হিসাবে ভারতে কোনো জায়গায় সেটা অস্বীকার করবে না। তাই মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের সঙ্গে আছে, আর মুখ্যমন্ত্রী যে আদেশ করবেন সেই মর্মেই চলবো। না, বিষয়টা হচ্ছে যে আপনি এখনও কংগ্রেসের বিধায়ক, এটা তো আপনাকে মানতেই হবে, কারণ আপনি সরকারিভাবে যে বেতনটা পাচ্ছেন সেটা কংগ্রেসের বিধায়ক হিসাবে। উত্তর করিমগঞ্জের জনগণ আপনাকে একজন কংগ্রেসি কমলাক্ষ দে পুরকায়স্থ, যে কমলাক্ষ দে পুরকায়স্থের একটা নিকনেমই ছিল 108। যখনই কোনো বিপদ হতো তখন কমলাক্ষ গিয়ে সেখানে দৌড়ে যেত একজন কংগ্রেসের ওয়ার্কার, কংগ্রেসের বিধায়ক হিসাবে। কিন্তু আজ আপনি এখনও কংগ্রেসে রয়েছেন, আপনি কিন্তু কংগ্রেসটা কেন পদত্যাগ করছেন না এখন পর্যন্ত? দেখুন, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনি যেতাম না, এখনও যাই। সকাল 6টার সময় বের হই, রাতে 10টা-11টায় ঘরে যাই। তো এখনও শিলচর এসছি, কামে এসছি, আবার শিলচর থেকে অন্য জায়গায় যাব, তারপর ঘরে যাব। সো দ্যাট রেস্টলেস, অর্থাৎ সবসময় মানুষের কাজ করা। আপনি যে কথা বলছেন যে কেন পদত্যাগ করছি না, দেয়ার ইজ এ টেকনিক্যাল প্রবলেম কি আমার ব্যক্তিগত টেকনিক্যাল প্রবলেম। আর সোজা কথা যে দিন, সময়, তারিখ এগুলো ঠিক করতে হয়। আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, সময় মতো আপনার রেজাল্ট পেয়ে যাবেন, এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করেই সিদ্ধান্ত নেন, এবং মোটেই চিন্তা করবেন না। আপনার দল, অর্থাৎ এখনও যে আপনার দল কংগ্রেস, ওরা বলছে যে কমলাক্ষ দে পুরকায়স্থ পদত্যাগ করছে না একটা কারণে, তিনি ভয় পাচ্ছেন যদি উপনির্বাচন হবে সেখানে কমলাক্ষ দে পরাজিত হবেন, সেই বিধায়কের স্বপ্নটা ভেঙে যাবে, তার জন্য ভয়ে আপনি পদত্যাগ করছেন না। ওদেরকে মোটেই দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেউ দুশ্চিন্তা হবেন না। অনেকে দুশ্চিন্তার মধ্যে আছেন। ব্যাপার হচ্ছে গিয়ে বরাকের উন্নয়ন, বরাকের স্বার্থ, বরাকের ডেভেলপমেন্ট, আসামের মানুষের স্বার্থ, আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা, যে চিন্তাধারা, সেই দিকে আমাদের এগোতে হবে। এই যারা বলছে যে ছেড়ে কথা বলুন বা আসুন, এইগুলো কথার কোনো জাস্টিফিকেশন নেই। সময় মতো ওনারা রেজাল্ট পেয়ে যাবেন, আর ভোট 26-এ হবে, আপনাদের কেউ চিন্তা করতে হবে না। 26-এর রেজাল্টও আপনারা পেয়ে যাবেন, কী রেজাল্ট হবে, অর্থাৎ 26-এর রেজাল্ট কী হবে, গভর্নমেন্ট কে করবে, সেই রেজাল্টগুলো আপনারা পাবেন। নিশ্চয়ই আপনারা একটু অপেক্ষা করুন। আপনারা বড় কথা বলে লাভ নেই। আর আমার জীবনে আমার একটা আইডিওলজি, আমি বড় কথা বলি না।
বড় বড় কথা আমি কোনোদিন বলি না যে আমি নিজেকে বড় বলবো, বড় বলে আমি নিজেকে বড় দেখাবো। আমার বড় দেখানোর লাভ নেই। 26-এ সময় মতো আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আমি কোন সময় বিজেপি জয়েন করেছি সেটাও রেজাল্ট পেয়ে যাবেন। দলীয় ব্যাপার আপনারা দলীয় ব্যাপার আপনারা ঠিক করেন, আমি আমার ব্যাপার ঠিক করবো। আমাকে নিয়ে কেউ দুশ্চিন্তার কারণ নেই। আমরা চাই যে যুব সমাজের উন্নয়ন, আমরা চাই বরাকের উন্নয়ন, আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ, আমরা চাই আমাদের সমস্যাগুলোর সমাধান, এবং সেই সমাধান কল্পে আমাদের দেশ এগুচ্ছে, আমাদের রাজ্য এগুচ্ছে, এবং আমরা আস্তে আস্তে সেই দিকেই আমরা ধাবিত হচ্ছি। না, আপনি কি মানে এই পদত্যাগ করলে যেহেতু উপনির্বাচনের ডাক চলে আসবে সেই আপনার উত্তর করিমগঞ্জ আসনে, এবং এখন এই মুহূর্তে একটা ডিলিমিটেশনের একটা মারপেট চলছে, সেই উপনির্বাচনটাকে ঠিক ঝুঁকি হিসাবে না নেওয়ার জন্যই কি এখনও পদত্যাগ করছেন না? আপনি একটা কথাই বারবার বলছেন। আমি 3বার বিধায়ক হয়েছি। আমি 11তে হয়েছি, আমি 16তে হয়েছি, আমি 21-এ হয়েছি বিধায়ক হয়েছি, কংগ্রেস থেকে হয়েছি, এবং বিধায়ক হয়েছি। 26-এও কীভাবে হতে হয় সেটা চিন্তা চর্চা করব বা নিজের প্রচেষ্টা চালিয়ে যাব। অতএব একটা দল বা একটা সংগঠন সে নিয়ে আমি আর কথা বলতে খুব একটা চাই না। কিন্তু 3বার বিধায়ক হয়েছি, নিশ্চয়ই সামান্য কিছু একটা ছিল আমার মধ্যে। এমনি তো আর 3বার বিধায়ক হয়নি। তিনবার বিধায়ক হওয়া তো আর একদম মুদি হওয়ার মধ্যে। আপনি 16তে বিধায়ক দেখুন তো, 16তে বিধায়ক দেখুন তো, একদিকে ইউডিএফ, একদিকে কংগ্রেস, একদিকে বিজেপি, একদিকে হিন্দু ভোট, একদিকে ইসলাম ধর্মাবলম্বী ভোট। ঠিক আছে, তো আপনি কোন ভোট আপনার সঙ্গে আছে? কোনো ভোটের সঙ্গে কথা সেখানে আমি জিতে এসেছি। আমাকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সময়মতো আপনার খবর পেয়ে যাবেন। আর বরাকের উন্নয়নের জন্য যা করণীয় দরকার, মানুষের ভালোর জন্য যা করণীয় দরকার, নিশ্চয়ই আমি আমার সেদিকে পদক্ষেপ চালিয়ে যাব। আপনাকে আমি প্রায় 90 দশক থেকে দেখছি, আপনি এনএসওআই যুব কংগ্রেস করেছেন, খুব একজন অ্যাগ্রেসিভ ডাইনামিক লিডার হিসাবে আপনি কাজ করেছেন, এবং করিমগঞ্জ ইন্দিরা ভবন একটা সময় আপনি আপনার নিজের ঘরের মতো আপনি দেখেছিলেন, কারণ ওইখান থেকে আপনার রাজনীতি শুরু হয়েছে, করিমগঞ্জ কলেজ থেকে আপনার ছাত্র রাজনীতি শুরু হয়েছে। কিন্তু সম্প্রতিকালে আপনি একটা মন্তব্য করেছিলেন যে কংগ্রেস কার্যালয়ে এখন যেতে চান না, সেটা যেন একটা মাদ্রাসার মতো পরিণত হয়েছে। এই বিষয়টা কেন? এতদিন আপনি যে ভবন থেকে আপনার রাজনীতিটা উত্থান করলেন, সেটাকে আজ মাদ্রাসার সঙ্গে কেন তুলনা করছেন? দেখুন, 1 নম্বর কথা হচ্ছে গিয়ে কংগ্রেসের মানুষ তো বুঝতে পেরেছে যে মাদ্রাসাত নিশ্চয়ই অসামাজিক কার্যকলাপ হয়, তাই মাদ্রাসা বলার সঙ্গে সঙ্গে ওনারা রাগান্বিত হয়েছেন, কুশপুত্তলিকা দাওয়া করেছেন। দ্যাট মিনস মাদ্রাসায় বাজে কাজ হয়। কংগ্রেসের লিডার্সরা, কংগ্রেসের কর্মীরা সেটা মেনে নিয়েছেন যে মাদ্রাসায় অবৈধ কার্যকলাপ হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে আপনি একবার কংগ্রেস অফিসে যাবেন, গিয়ে কংগ্রেস অফিসের পরিবেশটা একটু দেখবেন। সেটাকে মাদ্রাসা বলবো না কি বলবো? মাদ্রাসা বলতে আমি সেই অর্থে বলিনি, আমি কাউকে কটাক্ষ করা বা কেউ ধর্মে আঘাত দেওয়ার জন্য আমি কথা বলিনি। কিন্তু সেখানে যে পরিবেশটা দেখবেন, সেই পরিবেশটা দেখলে সেইভাবে মনে হয়। আপনি বর্তমান সময়ে আপনি দেখুন, যদি আপনি কোনো মিটিং হলে আপনি দেখতে পারবেন স্টেজে 3-4 জন 5 জন নেতা থাকবেন, তার মধ্যে 2-3 জন হিন্দু থাকবেন, কিন্তু সামনে যারা শ্রোতা, সেই শ্রোতা দেখলে আপনি বুঝতে পারবেন। তাই যে বর্তমান সময়ে কংগ্রেসের যে অবস্থা হয়েছে, কংগ্রেসের যে বাতাবরণ হয়েছে, এবং কংগ্রেস যেভাবে সনাতন ধর্মকে কটাক্ষ করা, পার্লামেন্টে হিন্দুদেরকে যা ইচ্ছা কথাবার্তা বলা, হিন্দুদের নিয়ে কটাক্ষ করা, হিন্দুদের অধিকার নিয়ে কোনো ধরনের মাত না মাতা, আর শুধু একটা ধর্মের মানুষকে পুষ্ঠপোষকতা করা, একটা ধর্মের মানুষকে নিয়ে কথাবার্তা বলা, একটা ধর্মের মানুষ কীভাবে উন্নয়ন হবে, সেই ধর্মকে কীভাবে, সেই ধর্মের মানুষের বর্তমান সময়ে যে পরিবেশ হয়েছে সেই পরিবেশটাকে কীভাবে আরও ভালো পরিবেশে রূপান্তরিত করা যায়, সেই মানুষগুলোকে ডিপ্রাইভ হচ্ছে, সেগুলো কথা, মানে একটা ধর্মের মানুষকে পোষকতা করা, সেই যে একটা মানসিকতা হয়েছে, তার জন্য কংগ্রেস একটা ধর্মের মানুষের কাছ থেকে সরে গিয়েছে, এবং একটা ধর্মের মানুষ কংগ্রেস থেকে সরে গিয়েছে। তার জন্য আমি যে পরিবেশটা দেখতে পেলাম, সেই পরিবেশটা এরকম মনে হয়, তার জন্য সেই কথাটা আমি বলেছি। না, যে কথাটা আপনি বলছেন যে কংগ্রেস একটা ধর্মের পৃষ্ঠপোষকতা করছে, সেই কংগ্রেসের বিরুদ্ধে সেই অভিযোগ তো আজ 6 মাস আগের নয়, সেই অভিযোগটা কংগ্রেসের একদম শুরুর থেকে, যখন আপনি আপনার রাজনীতি শুরু করেছেন, ছাত্র রাজনীতি যখন শুরু করেছেন, আপনি একজন করিমগঞ্জ কলেজের মতো একটা ঐতিহ্যবাহী কলেজের আপনি দাপুটে একজন ছাত্রনেতা ছিলেন, যেটা আমরা দেখেছি। তারপর আপনি যুব কংগ্রেস করেছেন, আপনি প্রদেশে নেতৃত্ব দিয়েছেন যুব কংগ্রেসকে, তারপর মূল কংগ্রেসে এসেছেন। কংগ্রেসের তো এই বদনাম সব দিনই ছিল। তখন কি আপনার বিষয়টা কি কোনো নজরে বা আসেনি যে এইভাবে একটা ধর্মকেই বেশি পৃষ্ঠপোষকতা করছে? আপনি সেটা একদম ভুল বুঝছেন। কংগ্রেস সবসময় হিন্দু বেসড ছিল।
কংগ্রেসের নেতৃত্ব সবসময় হিন্দুদের মধ্যে ছিল। গৌতম রায় যখন ছিলেন তখন কি পরিবেশটা ছিল? তখন তো ব্লেম ছিল যে হিন্দুদেরকে প্রাধান্যতা দেওয়া হচ্ছে, তখন তো ব্লেম ছিল যে হিন্দুদেরকে বেশি বেশি দেওয়া হচ্ছে, চাকরি হিন্দুরা বেশি পাচ্ছে, হিন্দুদের কথাবার্তার মধ্যে চলছে। সেই সময় তো হিন্দুদের একটা দাপট একটা ছিল। সেই পরিবর্তনটা কখন থেকে হলো যে আপনার মনের মধ্যে যেটা ডে বাই ডে আমি যেটা দেখতে পারলাম যেটা যে কংগ্রেস মানে এরকম অবস্থা হয়েছে, সেন্ট্রাল লেভেল লিডার্সরা হিন্দুদের আবেগ নিয়ে কোনো কথাবার্তা বলেন না। আপনি আন্দোলন যখন হলো তখন আমরা দেখতে পারলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী কি সুন্দর জিনিসটাকে ডিফেন্ড দিলেন। আমাদের মধ্যে একটা পরিবেশ সৃষ্টি হলো, একটা হয়তো বা বাতাবরণ সৃষ্টি হলো, আপার আসাম, লোয়ার আসাম বা এইগুলো নিয়ে বরাকগুলি নিয়ে একটা পরিবেশ সৃষ্টি হলো, কিন্তু মুখ্যমন্ত্রী সুন্দরভাবে জিনিসটাকে ট্রেগুল করলেন। আমরা তো প্রকাশ্যে কার পক্ষেই ছিলাম, সেই সময় কার পক্ষে ছিলাম, কিন্তু কার পক্ষে যখন ছিলাম তখন আমাদের বিরুদ্ধে যা ইচ্ছা বিরুদ্ধাচরণ করা হলো। ইভেন তারপরও দেখি যেখানে সম্মান নেই সেখানে থাকার কোনো যুক্তিযুক্ততা নেই, একদম কোনো যুক্তিযুক্ততা নেই, সেখানে সম্মান নেই এবং কংগ্রেস সম্মান দিতে জানে না, একদম সম্মান দিতে জানে না। বরাকবিলিতে আপনাকে বলছি 2-3বার বিধায়ক আপনাকে দিয়ে আমি আপনাকে বলছি যে বিধায়ক হয়েছি, কংগ্রেস তো বানিয়েছে ঠিক আছে, নিজের প্রেসিডেন্ট করেছে স্টেজে ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি ছেড়ে দিয়েছি। এই দেখো কংগ্রেস সম্মান দিয়েছে, আমি না অস্বীকার করছি না, আমি অস্বীকার কেন করব যে কংগ্রেস আমাকে সম্মান দেয়নি, কংগ্রেস আমাকে বিধায়কের টিকিট দেয়নি। কংগ্রেসের জন্য আমি অনেক কিছু করেছিও, কংগ্রেসের জন্য অনেক কিছু ত্যাগও করেছি আমি, সেটাও আপনি অস্বীকার করতে পারবেন না। আমার অনেক ত্যাগ ছিল কংগ্রেসের প্রতি। তাই একটা দল যেরকম দলের প্রতি সেই মানুষের ত্যাগটা থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে সেই যে ত্যাগ সেই ত্যাগটা কংগ্রেস বুঝতে পারলো না। এবার আমার মনের কথা বলছি যে হাফিজ চৌধুরী উনি টিকিট পাবেন, ওনাকে আমি বলেছিলাম, সেটা আপনি প্রথম বলেছিলেন হাফিজ রশিদ, আপনি আসুন, আপনি টিকিট নিন। আমি 2বার ওনার ঘরে গিয়েছিলাম। উনি যেদিন জিতেন্দ্র সিংয়ের সঙ্গে মিটিং করলেন রকিবুল হোসেনকে নিয়ে, গুয়াহাটি না কোন একটা হোটেলে, অভিজাত্য হোটেলে উনি মিটিং করলেন, আমাকে উনি নিমন্ত্রণ করেননি, আমার সঙ্গে কোনো কথাবার্তা বলেননি যে তুমি একবার আসো। ইভেন সেন্ট্রাল লেভেল লিডার যারা জিতেন্দ্র সিং, উনিও বলতে পারলেন না যে তোমার স্থানীয় বিধায়ক ওয়ার্কিং প্রেসিডেন্টকে নিয়ে আমরা বসবো, আমার সঙ্গে কোনো কথাবার্তা বলে। ইভেন তারপরে উনি আমাকে ফোন করেন না, আমি ফোন করে ওনাকে বললাম যে স্যার আপনার কথা হয়েছে মানে কালকে 3টার সময় জয়েন করবো, তুমি থাকবে। তো এই ধরনের মানসিকতা হয় তাহলে এই দলে থাকার কোনো দরকার নেই। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে বরাকবিলিতে আমার বিরুদ্ধে একটা লবি ক্রিয়েট করা হয়েছে, আমার বিরুদ্ধাচরণ করার জন্য লবি একটা ক্রিয়েট করা হয়েছে। এটা কি দিশপুর থেকে মানে কি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা সেই লবি ক্রিয়েট করেছেন, যে লবি ক্রিয়েট করে সেটাকে যদি আমার এপিজি বার্ন করা, এই ধরনের অপমানসূচক জিনিস থেকে। সেটা আমরা দেখেছি শিলচর ইন্দিরা ভবনে আপনার এপিজি যখন আপনি বিধায়ক ছিলেন। আপনি বলুন তো একজন ওয়ার্কিং প্রেসিডেন্টের এপিজি বার্ন করার পর ওকে আরও প্রমোশন দেওয়া হয়, ওকে আরও এফিসিয়েট করা হয়, তারপর এই দলে থাকা কি আমার উচিত নাকি? হ্যাঁ, অন্তত একটা সকজও করা হলো না, ওকে কিছু বলা হলো না, একটা সকজ করা হলো না, অন্তত একটা রিপ্লাইয়ের কথা বলা হলো না। তারপর আপনি কী ভাববেন এই দল আপনাকে কী দেবে? এই দলের জন্য বিধানসভায় অনেক লড়াই করেছি আমি, এই দলের জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি, এই দলকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু বর্তমানে এই দলের যে মানসিকতা হয়েছে, শুধু সনাতনকে গালিগালাজ করা, হিন্দুদেরকে গালিগালাজ করা, হিন্দু ধর্মকে অপমান করা, সেই যদি বারবার আমার ধর্মকে অপমান করা হয়, আমি একজন সনাতন ধর্মাবলম্বী হিসাবে আমি আর বেশি দিন থাকতে পারবো না। আর মোদিজির যেভাবে এই ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা স্বপ্ন, হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে একটা পজিটিভ চিন্তাধারা, পজিটিভ দৃষ্টিভঙ্গি, যে গঠনমূলক যে একটা মানসিকতা, তার সঙ্গে আমাদের থাকতেই হবে। সময় যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ইদানিংকালে আমরা ডিপুটার সমস্যা, ডিক্লিয়ার ফরেনের সমস্যা 6 মাসের ভিতরে সমাধান করবে। ইতিমধ্যে আমাকে গতদিন বলেছেন যে তোদেরকে আমাদের 6 মাস দিয়েছিলাম সময়, 2 মাসের ভিতরে 2টা নোটিফিকেশন বের করে দিয়েছি, অন্তত 6 মাসের ভিতরে সেই সমস্যার সমাধান হবে। আজকে 40 বছর হয়ে গেল সেই সমস্যার কংগ্রেস সমাধান করতে পারলো না। তাই একটা সমস্যার সমাধান করতে হলে সেই পজিটিভ মেন্টালিটি মানুষের সঙ্গে থাকতে হবে, যে মানুষের মেন্টালিটি পজিটিভ, যে মানুষের মেন্টালিটি হচ্ছে গিয়ে গঠনমূলক চিন্তাধারা, সেদিকে থাকাটা আমার উচিত। এবং আমি মনে করি সঙ্গে থেকে যাতে মানুষের উন্নয়নকল্পে, বাঙালিদের উন্নয়নকল্পে, বাঙালিদের অধিকার সেগুলো যাতে আমরা অক্ষুণ্ণ রেখে, যাতে ওদের স্বার্থ যাতে আমরা হয়, যাতে যেগুলো আছে কাজকর্ম যেগুলো আছে সেগুলো যাতে ত্বরান্বিত করা যায়, তার জন্য আমি নিশ্চয়ই আমার প্রচেষ্টা চালিয়ে যাব।
একটা বিষয় দেখা যাচ্ছে যে আজকের দিনে আমরা যদি দেখেছি যে বরাক উপত্যকায় গৌতম রায়, সন্তোষ দেব, দীনেশ প্রসাদ গোয়ালার পর যদি বরাকের কণ্ঠ হিসাবে ছিলেন কমলাক্ষ দেবপুরকায়স্থ এবং সুস্মিতা দেব। সুস্মিতা দেব অনেক আগেই তিনি আপনি যে কথাটা বলেছেন যে প্রদেশ কংগ্রেসের উপর তিনি ক্ষুব্ধ হয়ে এই দল ছেড়ে তিনি তৃণমূলে গিয়েছেন, আপনিও আপনার ক্ষোভের কথা জানালেন, কিন্তু আমরা দেখেছি দুজনই কিন্তু বরাকের একটা কণ্ঠ ছিলেন, যে বরাকের কোনো ধরনের বরাকে ডিপ্রাইভ হচ্ছে, কমলাক্ষ দেবের আওয়াজ শোনা যাচ্ছে, সুস্মিতা দেবের এখনও আছে সেই আওয়াজটা, কিন্তু আপনার এই বরাকের প্রতি বঞ্চনা নিয়ে এই প্রতিবাদী কণ্ঠটা কি থাকবে, না কোন প্রতিবাদী কণ্ঠটা বন্ধ হয়ে যাবে, যেহেতু আপনি এখন শাসক দলে? করিমগঞ্জে এডিআরই সেন্টার ছিল না, আপনার থার্ড গ্রেড ফোর্থ গ্রেড সেন্টার এসেছে। আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে বলেছি থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরি লোকালি দিতে। উনি বলেছেন যে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরি লোকালি হয়েছে, কিন্তু পোস্টিংগুলো বাইরে হয়ে যাওয়ার জন্য হয়তো বা সেগুলো ইদানিংকালে ট্রান্সফার খোলা হয়েছে, বলে সব এখানে চলে আসবে। এবং এবার আমি বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে পোস্টিং এবং চাকরিগুলো লোকালি হয়। সত্যি কথা বলতে কী আপত্তি আছে? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, মানুষের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে বিধানসভায় শাসক দলে থাকলে কথা বলা যায় না, পজিটিভলি আপনি কথা বলুন না, গঠনমূলকভাবে আপনি কথা বলুন না। এইবার আমি 25টার মধ্যে 25টা কোয়েশন দিয়েছি, 301 দিয়েছি, 54 দিয়েছি, কোনো কিছু আমি মিস করিনি, প্রত্যেকটা জিনিস আমি দিয়েছি। আর আপনি বলেছেন যে গৌতম রায় আর সন্তোষ দেব, গৌতম রায়ের লাস্টের দিকে আপনি দেখেছেন যে গৌতম রায়ের হারতে হয়েছিল, তার কারণটা আপনি বুঝতে পেরেছেন কী জন্য, পপুলেশন প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছিল। সন্তোষ দেব উনিও কণ্ঠ ছিলেন, সন্তোষ মহাশয় কণ্ঠ ছিলেন, উনিও শেষ পর্যন্ত পপুলেশন প্যাটার্নের জন্য উনারও ইয়ে হয়ে গেছে। বর্তমান দিনে বরাকবেলির অবস্থা ভয়ঙ্কর অবস্থা। আমি ডর দেখাচ্ছি না কাউকে, কাউকে ডর দেখাচ্ছি না। যদি মুখ্যমন্ত্রী হেমন্ত তাদেরকে নিয়ে মানে ভয় কিছু নেই, রাজনীতি আপনার হাতে থাকবে না, পলিটিক্স আপনার হাতে থাকবে না। গৌতম রায় মহোদয় তো আর ইয়েতে কংগ্রেসে থাকলে হয়তোবা এমপি হতে পারেন না, কারণ উনি একটা বিশেষ করে হিন্দুদের স্বার্থের জন্য আওয়াজ তুলেছিলেন, বরাকের বঞ্চনার সঙ্গে আওয়াজ তুলেছিলেন, উনি শাসক দলে ছিলেন। সন্তোষ দেব হি ইজ এ বিগ লিডার, হি ইজ এ টলেস্ট লিডার, সেটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু শেষ পর্যন্ত আপনি অবস্থাটা দেখেছেন বর্তমানে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং আমি মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা না থাকলে হয়তোবা ডিলিমিটেশনের মাধ্যমে সেইগুলো পরিবর্তন করা সম্ভব হতো না, একটা পরিবর্তন করে একটা সেফ জোনে রাখা হয়েছে। কিন্তু যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, যেভাবে ডেমোগ্রাফি প্রত্যেকটা বছরে বছরে চেঞ্জ হচ্ছে, আমি মনে করি এইভাবে যদি ডেমোগ্রাফি চেঞ্জ হয় আর যদি পপুলেশন কন্ট্রোল না করা হয় যদি, তাহলে কিন্তু আমাদের এই অবস্থাও কিন্তু ভয়ঙ্কর হবে এই অঞ্চলে। সেটা আমার কথা বলছি না, আমার ব্যক্তিগত বাদ দিন, আমি হয়তো বাদ দিন, আমি কালকে এমএলএ হব না, আমাকে টিকিট দেওয়াল, আমি এমএলএ হব না। কিন্তু বর্তমান যদি পপুলেশন যদি এইভাবে যদি ইনক্রিজ হয়, যদি একটা সম্প্রদায়ের পপুলেশন যদি এইভাবে যদি বাড়ে যদি, তাহলে দেখুন আমি আপনাকে একদম সংক্ষেপে বলছি, আজকে থেকে 20 বছর আগে আমাদের উত্তর করিমগঞ্জে প্রায় 25,000 হিন্দু ভোট বেশি ছিল, 20-25 বছর আগে মিশন দাস বারবার জিতেছিলেন। এখন আমি যখন ইলেকশন করলাম তখন 18,000 মুসলিম ভোট বেশি। এবং আমার কিন্তু বারবার সেই কথা শুনতে হচ্ছে, আপনাকে আমরা ভোট দিয়েছি তার জন্য আপনারা বিধায়ক হয়েছেন, আমার কথা শুনতে হবে। পপুলেশন চেঞ্জ হয়েছে, এবং বিশেষ কথা সত্যি কথা, ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমাকে ভোট দিয়েছে, সেটা আমি অস্বীকার করছি না। ভোট দিয়ে আমাকে সত্যি কথা কেন অস্বীকার করবো। এবং বর্তমানেও এখনও ভালো ভালো ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছে যারা প্রত্যেকদিন আমাদের সঙ্গে সম্পর্ক রাখে। এবার এমপি ইলেকশনে ভোট দিল, এবার এমপি ইলেকশনে আমার সমষ্টিতে 6,000 ভোট, পাথারকান্দিতে ভোট দিল, রাতাবাড়িতে ভোট দিল, এমপি জিতালো, সেটা তো অস্বীকার করার মতো নয়। কারণ কি পজিটিভ মেন্টালিটি আছে, সামনের দিন সবাইকে নিয়ে চলার আমাদের সেই মানসিকতা আছে। কিন্তু বর্তমানে কিন্তু পপুলেশন কন্ট্রোল একটা করতে হবে, না হলে ডে বাই ডে যেভাবে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন হয় যদি, তো সামনের দিন কেউ আওয়াজই ঠিক থাকবে না, সবের আওয়াজ একদম স্থিমিত হয়ে যাবে যদি এইভাবে যদি পপুলেশন যদি ইনক্রিজ হয় যদি। আচ্ছা, কমলাক্ষ দেবপুরকায়স্থকে 1991 সাল থেকে করিমগঞ্জ জেলার মানুষ বা তার পরবর্তীতে বরাক উপত্যকার মানুষ দেখেছেন একজন সেকুলার প্রতিবাদী কণ্ঠ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কমলাক্ষ দেবপুরকায়স্থ আওয়াজ দিয়েছেন। ডি ক্যাম্পে যারা আটক হয়েছেন সেখানে দেখা গেছে যে কমলাক্ষ দেবপুরকায়স্থ তাদের পাশে গিয়ে রয়েছেন, যেখানেই যে বিপদে পড়েছে কমলাক্ষ দিয়ে গেছে। তো হঠাৎ করে দেখা গেল আজ কিছুদিন থেকে বা মাস কয়েকদিন থেকে যে কমলাক্ষ দেবপুরকায়স্থ একজন কট্টর হিন্দুবাদী নেতা হয়ে গেলেন, এটা কেন? দেখুন, হিন্দু আর হিন্দুবাদী দুটার মধ্যে আপনি একটা আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। কারণ মানুষ যেখানে বিপদে পড়ে আমরা সেখানে যাই, সেখানে ইয়ে হয় ল্যান্ডস্লাইড হয়ে
পাঁচজন ইসলাম ধর্মাবলম্বী মারা গিয়েছিল, আমি ওদের বাড়িতে গিয়েছি। হিন্দুদের জলেবুড়িমা মারা ছিল, সেখানে গিয়েছি। যখনই আপনাকে হিন্দুত্ববাদী তো নেতা এখন হিসেবে আমি বলছি আপনাকে, আমি মেইন ফ্যাক্টরটা বলছি যে যখন যখন আপনারা দেখবেন একদম একদম ক্লিয়ার কথা বলছি যে গাজাতে যখন ঘটনা হয়, যখন ফিলিস্তিনে যখন ঘটনা হয়, তখন বা মাদ্রাসার রিপিলিং বিল যখন আসে, যখন ক্যাটেল প্রিজার্ভেশন বিল যখন আসে, যখন আপনি এগুলো নিয়ে কথাবার্তা বলবেন, আপনি সেকুলার নেতা, আপনার মধ্যে সেকুলারিজম আছে, হি ইজ এ টু সেকুলার নেতা, আপনাকে খুব ভালো ভালো কথা বলবো। আর যখন আপনি বাংলাদেশের হিন্দুরা যখন বিপদে থাকবে, সত্যি কথা যখন বলবেন আপনারা, বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত, আপনি হচ্ছেন গিয়ে কমিউনাল লিডার। আমি কমিউনাল লিডার হতে রাজি আছি, সত্যি কথা বলবো। কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষ যদি বিপদে পড়ে, সে কথা বলবো। হিন্দু মানুষ বাংলাদেশে বিপদে, আমি বলবো না। আজকে বিশেষ করে আপনারা গাজার কথা বলছেন, আপনারা ফিলিস্তিনের কথা বলছেন, বাংলাদেশ যেখানে আপনাদের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন আছে, পার্টিশন ভিকটিম, দেশ বিভক্ত হয়ে গিয়েছে, আমরা এই দেশে চলে আসলাম, অনেক সম্পর্ক এই দেশের মধ্যে আছে, আপনাদের নেই, আপনাদেরও আছে, বাংলাদেশের সম্পর্ক নেই, সবারই আত্মীয় স্বজন সেখানে ছিল, বর্তমান শেখার থাকবে। তাই সেখানে মানুষের খোঁজখবর নেওয়া, সেখানে ওনারা অ্যাডভোকেট করছেন, দে আর অ্যাডভোকেটিং। কী কথা ফেসবুকে দেওয়ার পর আপনি কিছু জানেন না, আপনি না জেনে কথাবার্তা বলছেন, আপনি সাম্প্রদায়িক বিষবাদ চলে আসেন। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সেখানে স্বরাষ্ট্র সচিব বলছে যে হিন্দুদের সুরক্ষার জন্য আমরা কাজ করছি। সেখানের প্রধানমন্ত্রী বলছেন, ইউনিস বলছেন যে আমরা হিন্দুদের সুরক্ষার জন্য আমরা কাজ করব। লাখ লাখ হিন্দু মানুষ রাস্তায় বেরিয়ে আসছে, মন্দির জ্বালানো হচ্ছে। তারপর যদি আমরা হিন্দুর সেই বিপদের সময় হিন্দুর পাশে গিয়ে দাঁড়াই, আর যদি কই যে ওদের উপর নির্যাতন চলছে, তাহলে আমি কমিউনাল লিডার। আমার মধ্যে সেকুলারিজম নেই। সেকুলারিজম হচ্ছে গিয়ে আপনি হিন্দুর কথা বলবেন, আপনি ইসলাম ধর্মাবলম্বীর কথা বলবেন। আমি যদি হিন্দুর কথা বললে আমি যদি কমিউনাল হয়ে যাই, তাহলে হতে রাজি আছে, কী হবে। কিন্তু আমরা চাই সবাইকে নিয়ে চলার মানসিকতা। আমাদের বরাকের কিন্তু সেই একটা পরিবেশটা আছে। কিন্তু বর্তমান দিনে এই কিছু সংখ্যক মৌলবাদী যেভাবে সেগুলোকে মাথাচাড়া দিয়ে উঠছে, সেগুলো কিন্তু সবার কন্ট্রোল করতে হবে। ইসলাম ধর্মাবলম্বী যারা, বা আজকে আমাকে একজন প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে। উনি আমাকে বললেন যে আপনাকে আমি কি বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে, আমি একটা পোস্ট দিয়েছিলাম, আর সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছে, সেই কথাগুলো বলেছিলাম। মৌলবাদীরা যেভাবে আমাকে গালিগালাজ করলো, আমি প্রিন্সিপাল, আমাকে যেভাবে গালিগালাজ করলো, আমি আমার পোস্টটাকে রিমুভ করতে বাধ্য হলাম। তো মৌলবাদী যেভাবে মাথাচাড়া দিয়েছে, আর বিশেষ করে বাংলাদেশে আপনি দেখতে পারলেন যে ছাত্র আন্দোলন, ইট ইজ নট এ স্টুডেন্ট মুভমেন্ট, সেটা হতে পারে না। প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে যাওয়া, প্রধানমন্ত্রীর বিছনা নিয়ে যাওয়া, ফ্রিজ নিয়ে যাওয়া, ইজ ইট স্টুডেন্ট মুভমেন্ট? এটা হতে পারে স্টুডেন্ট মুভমেন্টের পর সেটা হয়ে গেল জামাতে অর্থাৎ মৌলবাদীর হাতে চলে গেল। এবং সমহারে ভারতবর্ষের মৌলবাদীরা অ্যাডভোকেট করছে এখন, এরকম হচ্ছে না, এরকম হচ্ছে বাংলাদেশে আরে ভাই, ভালো বাজে বাংলাদেশে নির্যাতন হচ্ছে, আপনাকে বলতে হবে। বাংলাদেশের পরিবেশ বলতে হবে। পাকিস্তানে হিন্দুরা নির্যাতিত হয়েছে বলতে হবে। এই জায়গাটা থামিয়ে আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। যদি আমরা দেখি যে বাংলাদেশের যে কথাটা বলছেন, আমি আর দুটো প্রসঙ্গ আছে আপনার সঙ্গে, আমি এখনই যেহেতু বাংলাদেশের ইস্যুটা এসেছে, আমি যদি দেখি যখন বা আমরা দেখেছি যা পরিসংখ্যান যা দেখছে, যে যখন শেখ হাসিনা 15 বছর যখন বাংলাদেশে রাজত্ব করেছিলেন, তখন দেখা গেছে কিন্তু বাংলাদেশে অনেক হিন্দুরা নির্যাতিত হয়েছিলেন, অনেক মন্দির, অনেক আখড়া ভাঙা হয়েছে, সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, সেটা সাক্ষী আছে। সে সময় কিন্তু আজকের দিনে যেভাবে আপনাকে এই হিন্দু নির্যাতন নিয়ে যেভাবে আপনি গর্জে উঠেছেন, সেই সময় তখন আপনি ছিলেন কংগ্রেসে, তখন কিন্তু আপনি সে ব্যাপারে কোনোদিন বাংলাদেশের ব্যাপারে আপনার কাছ থেকে এই ধরনের প্রতিবাদী কথা শোনা যায়নি কেন? দেখুন, আপনি আমার টাইমলাইনে যাবেন, ফেসবুক টাইমলাইনে যাবেন আপনি। সেদিনও আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মেমোরেন্ডাম দিয়েছি, যখন বাংলাদেশে হয়েছিল, হয়েছিল কা আন্দোলনে মশাল মিছিল, আমি তখনও করেছি। আমি সেগুলো ভয় করিনি, তখনও ভয় করিনি যে আপনি হিন্দুরা বিপদে থাকবে। আমি কংগ্রেস করি, আমি বিজেপি করি, আমি সিপিএম করি, আমি সেটা কিন্তু কংগ্রেসে থাকলে সেই হিন্দুর পক্ষে কথা বলতে অনেক কিছুটা প্রবলেম হয়। সেটা তার জন্য আপনার একটু অসুবিধা হয়েছে বলতে, আপনি যদি কংগ্রেসের ব্যাপারে কথা বলেন, আরে বিধানসভায় আমি লাস্ট যখন বক্তব্য দিলাম, কি এম্বারেসিং ব্যাপার, আমার দুঃখ হয়, ঘৃণাও আসে, মধ্যে আসে। আমি যখন বিধানসভায় বললাম যে রামের ভক্তদের আজকে আধার কার্ড নেই, রামের ভক্তদের নেই, সত্যি কথা আধার কার্ড নেই, সেটা রামের ভক্তদের নেই, সে বাজে কথা কী হলো?
ইসলাম ধর্মাবলম্বী কয়েকজন বিধায়ক একদম আমার উপর রাগ আমার সিএলপি অফিসে গিয়ে আপনি কীভাবে রামের ভক্ত, আপনি রহিমের ভক্তের কথা বললেন না কেন? সে আরে আমি রামের ভক্তদের কথা বলেছি, তোমরা বলতে পারতো রহিম ভক্তদের ইয়ে দিয়ে দাও, আপনি কেন বললেন না, আপনি কেন বললেন? আমাকে দুস্তুর মতো চার্জ করা হলো। এই অবস্থা হচ্ছে কি, কংগ্রেসে থেকে আপনি হিন্দুদের কথা বলতে পারবেন না, হিন্দু নির্যাতনের কথা বলতে পারবেন না। যখন হিন্দু নির্যাতন, বিশেষ করে এমনিতে হিন্দুর কথা বলবে ওরা, কিন্তু ইসলাম ধর্মাবলম্বী আর হিন্দুদের মধ্যে যখন হিন্দুরা নির্যাতিত হবে তখন ওরা কথাবার্তা বলবে না। আপনি দেখে নেবেন, প্রত্যেকটা ইস্যু দেখে নেবেন, কারণ ভোট ব্যাঙ্ক ওদের 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 চলে যাবে। তাই আমি বলছি সত্যিকে সত্যি আমাদেরকে বলতে হবে। আর ভারতবর্ষে বর্তমান সময় আমাদের দেশ বিভক্ত হলো, ইসলামিক কান্ট্রি হলো একটা, আমাদের মোটামুটি আংশিক ইসলামিক বলতে পারেন। বর্তমান দিনে আমরা টু সেকুলার কান্ট্রিতে আমরা রূপান্তরিত হচ্ছে বা সেই চিন্তাধারার দিকে যাচ্ছে। আপনি কোন এরকম রাষ্ট্র পাবেন, কোন দেশ পাবেন যেখানে শরীয়তকে কনস্টিটিউশনের মর্যাদা দেওয়া হয়েছে, সেখানে হালালা বলুন, সেখানে আপনি মুসলিম ম্যারিড অ্যাক্ট বলুন, সেখানে আপনি বিভিন্ন মুসলিমদের জন্য ওয়াকাফ বোর্ড বলুন, কোন সেকুলার স্টেট আছে? কোনো সেকুলার স্টেটে নেই, একমাত্র ভারতবর্ষে এখানে আছে। তাই আমি মনে করি যে ভারতবর্ষে অনেক ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, অনেক ফ্যাসিলিটি দেওয়া রাখা হয়েছে, তাই আমরা চাই একটা সেকুলার স্টেট হোক। আপনারা যে সেকুলারিজমের কথা বলছেন, সেই সেকুলারিজমের কথা আমিও বলছি। সেকুলার মানে কি? একজন মুসলমান, একজন হিন্দু সমান, সেখানে কোনো সমমর্যাদা। আমাদের ভারতবর্ষে এই সনাতন ধর্মাবলম্বীরা এরকম করতে পারে না কোনো দিন। সেইভাবে যে এইভাবে যে প্রধানমন্ত্রীর ঘর লুটপাট করা, স্ব মন্দির জ্বলানো, মানুষের ঘর লুটপাট করা, সেইভাবে হতে পারে না। আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ পাই, আর সনাতন ধর্মাবলম্বীরা সবসময় সেই চিন্তাধারা নিয়ে আমরা এগোচ্ছি। সামনের দিনে আমাদের সভ্যতা সংস্কৃতিটা যাতে অক্ষুণ্ণ থাকে সেটাই কামনা করছি। ইদানিংকালে যে বাংলাদেশের যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, যে বা বাংলাদেশের যে গণ্ডগোল বা হিন্দু নির্যাতনের যে বিষয়টা সামনে এসেছিল, তখন দেখা গেছে বাংলাদেশের হিন্দু মহাজোটের যিনি প্রধান প্রামাণিক, গোবিন্দ প্রামাণিক, তিনি তো বলেছেন যে বাংলাদেশে কিছুই হচ্ছে না, এটা ইন্ডিয়ান মিডিয়া সেটাকে কালার করছে, সে ধরনের হিন্দুদের উপর কোনো অ্যাটাক হচ্ছে না, আখড়া মঠ কিছু হচ্ছে না, এটা ভারতবর্ষে কিছু এটাকে কালার করা হচ্ছে। একজন হিন্দু মহাজোটের একজন নেতা সেই কথাটা বাংলাদেশে দাঁড়িয়ে কথাটা বলছেন। আপনি এই বিষয়টা এই গোবিন্দ প্রামাণিকের কথাটাকে কিভাবে দেখছেন? তো কথাটা গোবিন্দ প্রামাণিকের নয়, আপনাদের সেটা মানতে হবে বা সেটা চিন্তা করতে হবে। বাংলাদেশের স্বরাষ্ট্র সচিবের কথাটা শুদ্ধ না প্রামাণিকের কথাটা শুদ্ধ? বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথাটা শুদ্ধ না প্রামাণিকের কথাটা শুদ্ধ? লাখ লাখ মানুষ তার সাক্ষী, লাখ লাখ মানুষের কথাটা আপনি গ্রহণ করবেন না প্রামাণিকের কথাটা গ্রহণ করবেন? তাই কার ব্যক্তিগত ইন্টারেস্টে তার নিজের চেয়ার রাখার জন্য, নিজেকে যুগেন্দ্র মণ্ডল বানানোর জন্য যে প্রচেষ্টা যেটা চলছে, যুগেন্দ্র মণ্ডলের ইতিহাস নিশ্চয়ই আপনি জানেন। তো সেই ব্যাপারটা আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রক যখন কিছু একটা বলে, সরকারের তরফ থেকে কিছু একটা যখন স্টেটমেন্ট দেওয়া হয়, আমরা সরকারের সেই স্টেটমেন্টই আমরা মানি। তাই গোবিন্দ প্রামাণিক কী বললেন সেটা কথা, সরকার কী বলছে, আর লাখ লাখ মানুষ দুদিন আগে সাক্ষী হয়েছিল ঘর থেকে মানুষ তো এমনিতে আর ঘর থেকে বেরোয়নি, মানুষ তো এমনিতে আর সেই কথা বলতে আত্মনাদ চিৎকার করেনি। মানুষ চিৎকার কেন করলো? তার অধিকারের জন্য চিৎকার করছে, মঠ মন্দির ভাঙ্গা হচ্ছে তার জন্য চিৎকার করছে। তাই সেই কথাগুলো এখন প্রামাণিককে বা বিশেষ করে অ্যাডভোকেট করছে, আমাদের ভারতবর্ষে অ্যাডভোকেট করছে যারা করছে, যারা কিছু সংখ্যক মৌলবাদী, আমি এজ এ হোল বলছি না, আমি প্রত্যেকজন মৌলবাদীর কথা বলছি না, আমি এজ এ হোল ইসলাম ধর্মাবলম্বীর কথা, কিছু সংখ্যক মৌলবাদী আছে তারা অ্যাডভোকেট করছে এখন সেই কথাগুলো বলে প্রামাণিকের কথা গিয়ে বলছে। দেখছে যে কোনো মন্দিরে 10 জন ইসলাম ধর্মাবলম্বীরা দিচ্ছেন, পাড়া দিচ্ছেন, ভালো কথা, সেটা বাজে কথা না, ভালো কথা, আপনার পাড়া দিন। কিন্তু কথা হচ্ছে কি, হাজার হাজার মন্দির যে আরও ধ্বংস করা হচ্ছে, আরও মন্দিরেগুলো যে আগুন লাগানো হচ্ছে, সেগুলো তো দেখতে হবে। তাই নতুন সরকার হয়েছে, প্রধানমন্ত্রীও বিশ্বাস করেছেন যে এই সরকার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, ডক্টর ইউনিস পেয়েছেন, উনি যদি পেয়েছেন, আজকে পরিবেশটা সুস্থ হোক, সুন্দর হোক, ভালো হোক, সেখানে সংখ্যালঘুরা যাতে ভালো থাকতে পারে। অনেকে বলে যে না, আপনারা বাংলাদেশের সংখ্যালঘু ভালো থাকুক আর ভারতবর্ষের সংখ্যালঘুরা থাকুক। ভারতবর্ষের সংখ্যালঘুদের আর কী চাই? আমি তো একটু আগে বললাম যে শরীয়তের মর্যাদা কনস্টিটিউশন দিয়েছে, এতগুলো আপনাদের সুযোগ সুবিধা আছে, কারণ শরীয়ত যদি মানতে হয় সব ব্যাপারে আপনারা শরীয়ত মানুন। শরীয়তে আছে যদি কেউ চুরি করে তার হাত কেটে দেবেন। শরীয়ত মানতে হয় যদি, তাহলে আছে যে কেউ যদি রেপ করে তাদেরকে
মেরে ফেলতে হবে, এখানে তৎক্ষণাৎ মেরে ফেলতে হবে। শরীয়ত কালো 4টা বিয়ের জন্য শরীয়ত মানলে হবে না, শরীয়ত মানলে পুরো মানতে হবে। 36 থেকে 1936 থেকে শরীয়ত মানা হচ্ছে না, মুসলিম পার্সোনাল ল মানানো হচ্ছে, কিন্তু শরীয়তটাকে মানানো হচ্ছে। শরীয়ত মানা হলে পুরো মানা হোক, কিন্তু আমি মনে করি একদম সেকুলার কান্ট্রিতে একটা বিশেষ করে ধর্মনিরপেক্ষ দেশে সেই কোনো ধর্মনিরপেক্ষ দেশেই কোনো শরীয়ত বা এরকম স্পেশাল কোনো ইসলাম ধর্মাবলম্বী বা স্পেশাল কোনো হিন্দুদের জন্য কোনো আইন নেই, প্রত্যেকের জন্য একই আইন, প্রকৃতি সমান। সেই জন্য তো আজকে যে মানুষের যে মানুষের মাইন্ডসেটটা যে একটা খারাপ হচ্ছে, এই জন্য খারাপ হচ্ছে যে মানুষ দেখছে শালা কী কথা, আলাদা আলাদা আইন করা হচ্ছে, এই ধরনের ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। আজকে হিন্দুদের জন্য আজকে বিশেষ করে হিন্দুস্তান তো বিশেষ করে হিন্দু প্রধান দেশ, আপনি অস্বীকার করতে পারবেন না। সেখানে বাজপেয়ী বলেছিলেন যে এখানে হিন্দুদের একটা বেশি চাওয়া পাওয়া স্বাভাবিক। বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বীদের বেশি চাওয়া সেটা অস্বীকার আমরা করতে পারি না। পাকিস্তানে মুসলিমদের একটু বেশি চাওয়া পাওয়া আমরা অস্বীকার, ভারতবর্ষে হিন্দুদের বেশি চাওয়া পাওয়া সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। এটি হিন্দুস্তান, সেখানে হিন্দুর সংখ্যা বেশি। সেখানে যদি মুসলিম তুষামুত হয় যদি, তাহলে হিন্দুদের মাথা খারাপ হবে না, হিন্দুদের মনে লাগবে না? আপনি যে কথাটা বলছেন সেই কথাটা থেকে আমি বাংলাদেশের একটা জাস্ট শেষ প্রশ্ন করে আমি অন্য একটা প্রসঙ্গে আসব, যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা নির্যাতিত অত্যাচারিত হচ্ছেন তারা ভারতে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন বা ভারতে আসার জন্য চেষ্টা করছেন, এবং আমরা যদি দেখি যে কোনোভাবেই বাংলাদেশিদেরকে কিন্তু আশ্রয় দিতে বাধা দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন দল সংগঠন অসমের। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে যদি কোনো নির্যাতিত অত্যাচারিত হয়ে ভারতে এসে এবং আপনার সহযোগিতা নিয়ে ভারতে তাদের বসবাস করার জন্য, সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কী থাকবে, যেহেতু আপনি কংগ্রেস এবং বিজেপির দুটো দলের মধ্যে আছেন? দেখুন, আইনকে আপনি অস্বীকার করতে পারবেন না, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয়। যে আপনি যদি বলেন যে আইনের ঊর্ধ্বে আপনি, আইনের ঊর্ধ্বে 14 অবধি আইন করা হয়েছে, 14 অবধি যে এখানে কারা কারা বাংলাদেশ থেকে আসছে বা বহিরাজ্য থেকে আসছে, তো নাগরিকত্ব দেওয়া হবে। বাংলাদেশ থেকে যারা আসছে অ্যাকর্ডিংলি আজকে একজন নাগরিকত্ব পেয়েছে, এবারেও হয় যদি নাগরিকত্ব দেওয়া হবে, রুল আবার চেঞ্জ করতে হবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। বিধায়ক, আপনি যে আমাকে কোয়েকশন করছেন, আমি যদি পারতাম তাহলে হয়তো বা আমি আজকে একটা আপনাকে ডিসিশন দিয়ে যেতাম। নিশ্চয়ই আমার কাছে কিছু নেই, সেটা আমি ডিসিশন দিতে পারবো না, সেটা আইনের ব্যাপার। 2 নম্বর কথা হচ্ছে কি, আমি স্যালুট জানাই বাংলাদেশের বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী এবং সংখ্যালঘুদের, যেভাবে ঘর থেকে বেরিয়ে আসছে, যেভাবে স্লোগান দিয়ে সিলেটে যেটা হয়েছে, তার মানেটা কি? মানেটা হচ্ছে গিয়ে যে বলেছে আমরা এই দেশে থাকবো, এই দেশ আমারই দেশ, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, কেউ বাপের সম্পত্তি নয়। তো তাই ব্যাপারটা ঠিক আছে। এখানে ইসলাম ধর্মাবলম্বীদের অধিকার অক্ষুণ্ণ আছে। এখন যদি কেউ মাইন্ডসেট করে নেয়, যদি সেই দেশটাকে আমরা হিন্দু শূন্য করে দেবো, বলতে পপুলেশন বৃদ্ধি করে সেখানে একটা ডেমোগ্রাফি চেঞ্জ করে দেবো। আমাকে একটা ছেলে বলেছে, দাদা এখন পারবো না, 40-50 বছর পর আমাদের সরকার হবে। দেয়ার ইজ এ মাইন্ডসেট, সেই মাইন্ডসেট মৌলবাদীদের মধ্যে সেই মাইন্ডসেটটা একটা আছে। সেই মাইন্ডসেটটা যখন থাকে তখন হিন্দুদের মনে আঘাত লাগবে না? বিইং এ হিন্দু, আপনার কথা বলছি, আপনি একজন হিন্দু, আপনার মনে আঘাত লাগবে না যদি সেই মাইন্ডসেটটা হয়? যদি এখন ব্যাপার হচ্ছে গিয়ে সেই মাইন্ডসেটটাকে আমরা মেনে নিতে পারি না। মাইন্ডসেট হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টের মাইন্ডসেট হচ্ছে গিয়ে আপনারা পপুলেশন কন্ট্রোল করবেন। তাহলে আমি মনে করি পপুলেশন কন্ট্রোল, আর যদি ইসলাম ধর্মাবলম্বীরা যদি যদি একটা সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্যে থাকে, হয়তোবা আমাদের কি পপুলেশন কন্ট্রোলটা হওয়া চাই। আমরা চাই যে সেকুলারিজম মানে পুরো সেকুলারিজম হতে হবে, আপনার 4টা বিয়ে করার দরকার নেই। শরীয়ত যেহেতু কোনো ইসলামিক কান্ট্রিতে, কোনো বিশেষ করে সেকুলার কান্ট্রিতে কোনো শরীয়ত নেই, ভারতবর্ষে কেন শরীয়ত দরকার নেই। তো সেই রকম পপুলেশন কন্ট্রোল, আর যদি আমরা হিন্দু মুসলমান যদি একটা পরিবেশ থাকে যদি, তাহলে তো আমাদের মধ্যে বিভেদ হওয়ার কোনো কথাই নয়। আমি মনে করি মুসলিমরা, এখন আমি বলতে পারি পীর আব্দুল হামিদ মুসলিম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ হয়েছে, তো ওদেরকে আমরা সম্মান করি। যারা এই দেশ এপিজে আব্দুল কালাম আমরা সম্মান করি, যে বিশেষ করে যে ইসলাম ধর্মাবলম্বীরা ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে যে নিজের জীবন বলিদান দিয়েছেন, প্রধানমন্ত্রী ওনাদের ঘরে গেছেন। আমরা দরকার আমরা যাবো উত্তরপ্রদেশ যাব, সেই জায়গাগুলো ওদের অবদান আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু বর্তমান যে একটা মাইন্ডসেট করেছে, গ্রাস করার যে একটা মাইন্ডসেট রয়েছে, সেই মাইন্ডসেট কিন্তু হিন্দুরা কিন্তু মেনে নিতে পারছে না। এখন আসছে আরেকটা বিষয়, যেটা আপনার বিরুদ্ধে, আপনার যে দল থেকে দলের সঙ্গে এখন মানে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, বা বিভিন্ন মানুষের একটা বক্তব্য, এবং এটা আপনি নিজেও জানেন, বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে বিভিন্ন সময়,
যে আপনি কি কোনো চাপে পড়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন? কি চাপ চাপ হবে? হ্যাঁ, সেই চাপটাই আমি বলছি। আমি কি চাপ চাপ যে চাপটা বলা হচ্ছে যে যখন আপনার বাড়ি এবং আপনার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে যখন মুখ্যমন্ত্রী ভিজিলেন্স হানা দিতে শুরু করেছিল এবং তার কিছুদিন পরই কিন্তু আপনি বিজেপিতে প্রায় বিজেপিমুখী হয়ে গেছেন এবং তারপর দেখা গেছে যে মুখ্যমন্ত্রী ভিজিলেন্সের দিশপুরে রয়ে গেছে, আর কিন্তু আপনার বাড়ি বা ভাইয়ের ব্যবসার দিকে নজর দিচ্ছেন না। দেখুন, আপনি যে বলেন ব্যবসা আজকের দিনে মানুষ কোটি কোটি টাকার ব্যবসা করছে, 30 লক্ষ আর 40 লক্ষ আর 50 লক্ষ। সেই জিনিসটা আমি মনে করি যে ভিজিলেন্সের আওতায় যে আসবে, যে ভিজিলেন্স এসছে যখন দেখছে 5 জন মিলে একটা বাগানের প্রায় 50-60 লক্ষ টাকা একটা শেয়ার কিনেছি, তো তারপর আর কি ভিজিলেন্স হবে? কি ভিজিলেন্স তো এসেছিল, এসেছে, কি ভিজিলেন্স হবে? আর 50 লক্ষ টাকা কি ভিজিলেন্স হয়? মানুষ তারপর বলবে সেটা ভিজিলেন্স যখনই ঘোরাঘুরি করছে তখনই আপনি বিজেপিমুখী হচ্ছেন। ভিজিলেন্স এসছিল, বিজেপিমুখী হয়নি। আপনি দেখবেন যে ভিজিলেন্স যখন এসছিল, ভিজিলেন্স করছিল, তার মধ্যে আমার স্টেটমেন্ট দেখবেন। হ্যাঁ, পেয়েছি। ভিজিলেন্সের মধ্যখানে আমার স্টেটমেন্ট দেখবেন। ভিজিলেন্স যখন বিধানসভায় আপনি কথা বলেছেন, ভিজিলেন্স যখন শেষ হয়েছিল তখন বিশেষ করে মাজুলিতে গিয়েছিলাম, সেখানে আমার স্টেটমেন্ট দেখে আমি আমার স্টেটমেন্ট পরিবর্তন করিনি। তাই আমি মনে করি যে ভিজিলেন্স শেষ হয়ে গিয়েছিল, তারপরও আমার আমার স্থিতি পরিবর্তন করিনি। কিন্তু মুখ্যমন্ত্রী, আমি একটা জিনিস আমি অস্বীকার করি না, মুখ্যমন্ত্রীর যে ভিশন, মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, মুখ্যমন্ত্রীর যে মানসিকতা এবং মুখ্যমন্ত্রী যেভাবে বাঙালিদের সমস্যার সমাধান করা, সমস্ত আসামকে এক করে নিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা, যে চিন্তাধারা মানসিকতা নিয়ে এগোচ্ছেন, আমি বিধায়ক হিসেবে আমি পিছিয়ে থাকতে পারিনি। আপনি তো এস কমলাক্ষদে বিধায়ক মাজুলিতে লঞ্চে বসে বলেছিলেন যে দেশের যদি সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত কোনো মুখ্যমন্ত্রী থাকেন তিনি হলেন হিমন্ত বিশ্ব শর্মা। আর আজ আপনি এই ঠিক 180 ডিগ্রি পাল্টে যাচ্ছেন কি এই সিএম ভিজিলেন্সের চাপ থেকে মুক্ত হওয়ার জন্য? দেখুন, আপনি যে দলে থাকবেন সেই দলে আপনি সেই পারফরমেন্সটা দেবেন, সেই কথাটা বলবেন। এবং কিছু দলে থাকবেন, যখন থাকবেন তখন আপনি মনে প্রাণে থাকবেন। বিজেপিতে মনে প্রাণে থাকা যায়, সেখানে একটা আন্তরিকতা আছে, সেখানে একটা সনাতনী একটা সভ্যতা একটা আছে, সংস্কৃতি আছে, ভারতীয় সভ্যতার সংস্কৃতি একটা আছে। এখানে সবাইকে নিয়ে, সব জাতিগোষ্ঠীকে নিয়ে, সব ধর্মের একটা মোটামুটি একটা সম্মিলিত একটা প্রচেষ্টা একটা আছে। এটা নিশ্চয়ই বিজেপি প্রথম থেকেই ছিল, বিজেপি প্রথম থেকে ছিল। তখন কেন বিজেপি, তখন কেন সেই দিকে আপনি? দেখুন, ছোটোবেলা থাকেন যখন আপনি একটা পার্টি করবেন, অস্বীকার করে লাভ নেই। আমি এনএসওয়াই থেকে বিধায়ক হয়েছি, কংগ্রেস আমাকে বিধায়ক বানিয়েছে, 2 বার বিধায়ক বানিয়েছে, 3 বার বিধায়ক বানিয়েছে। একটা দলের প্রতি একটা আন্তরিকতা থাকে। কিন্তু শেষ অবধি যেটা দেখলাম, আমার সঙ্গে যা করা হয়েছে, আমাকে যে হেয় প্রতিপন্ন করা হয়েছে, আমি দেখেছি যেখানে সম্মান নেই সেখানে থাকাটা উচিত নয়। এবং আমি মনে করি যে আজকের দিনে যে বিশেষ করে বরাকের কংগ্রেসের যে অবস্থা হয়েছে, যে বাতাবরণের সৃষ্টি হয়েছে, এখানে থাকাটা আমার পক্ষে সম্ভব না। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি, সামনের দিন কী হয় দেখা যাক। বরাকের বর্তমান কংগ্রেসের যে অবস্থান, যেহেতু আপনি বিজেপিতে আনুষ্ঠানিক, এখনও বিজেপি নেতা নন আপনি, বরাকের বর্তমান কংগ্রেসের অবস্থানটা কি? বরাকের কংগ্রেসের অবস্থানটা কী হবে? আর অবস্থান একটাই হয়েছে যে তুষামুত করা, আর তো কিছুই নয়। আর প্রত্যেকটা অফিসে গেলে দেখতে পারবেন, কংগ্রেস অফিস যেগুলো আছে সেই অফিস গেলে দেখতে পারবেন। কি দেখা যাবে? গেলে আপনি একবার ভিজিট করবেন, আমি বলছি না আপনাকে, আপনি যাবেন, গিয়ে ভিজিট করে দেখে আসবেন। আপনি নিশ্চয়ই আপনার ক্যামেরা আছে, ক্যামেরা গিয়ে দেখে আসবেন বরাকের কংগ্রেসের অফিসগুলো কী আছে। আপনার চোখে কীরকম লাগছে? আমার চোখে তো আমি বলেই গিয়েছিলাম, আগে বলেছিলাম, আমি বলেছি। কিন্তু আমি সেই মাদ্রাসায় বলছি যে আমি কোনো ধর্মকে হেয় প্রতিপন্ন করছি না, আমি কোনো কাউকে প্রতিপন্ন করছি না। আমি কিন্তু বারবার বলছি যে মাদ্রাসাটাই কেন বললেন আপনি? হ্যাঁ, মাদ্রাসাটাই কেন শব্দটা উচ্চারণ করলেন? যে কংগ্রেস অফিস এখন মাদ্রাসাতে, অন্য কেন কিছু বলতে পারতেন? দেখুন, মাদ্রাসা বলে, মাদ্রাসা তো আর বাজে কথা নয়। মাদ্রাসা কি আনকনস্টিটিউশনাল কি? না, মাদ্রাসা বলা যায় না ভারতবর্ষে, না মাদ্রাসা বলাটা অপরাধ। মাদ্রাসা বলার সঙ্গে সঙ্গে রিয়েকশনটা দেখতে পারলেন তো আপনি। মাদ্রাসা তো একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেটাকে কেন রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে ইকুয়াল করে দিলেন? সেই কথা বলতে পারতো। ওরা আমার কুশপুত্তলিকা দাহ করা, ওরা আমার বিরুদ্ধে উত্তেজনা। আমি জিজ্ঞেস করতে চাই যে আমি বললাম ঠিক আছে, ওরা তো সেটা বলতে পারতো, কুশপুত্তলিকা দাহ না করে বলতে পারতো সে ধর্ম প্রতিষ্ঠানের সঙ্গে আপনি মাদ্রাসাকে মিলাবেন না। ওরা যেভাবে রিয়েক্ট করলো তার মানেটা কি?
যে কিছু একটা আছে। কিছু একটা আছে, মানে মাদ্রাসায় অসামাজিক কার্যকলাপ হয়, আপনি মাদ্রাসা কেন বললেন, মাদ্রাসায় অসামাজিক কার্যকলাপ হয়, কংগ্রেস অফিসকে কেন আপনার মাদ্রাসার সঙ্গে তুলনা করলেন, ওরাই প্রমাণিত করে দিল। তাই মাদ্রাসা বলেছিলাম ইটস এ সিম্পল ম্যাটার, সিম্পল একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, সেই স্টেটমেন্টটাকে সিম্পলি ওরা বলতে পারতো যে আপনি একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সেখানে তুলনা। আজকে দেখুন তো, আজকে যদি সেই কথাটা আমি যদি আসে, আমি আপনাকে সেই কথাটা যদি আমি আসে আপনাকে যে একটা একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে আপনি একটা রাজনৈতিক দলের কার্যালয়ের সঙ্গে ইকুয়াল করে দিয়েছেন, সেটা তো নিঃসন্দেহে একটা ধর্মের উপর আপনি আঘাত করে দিয়েছেন। আমি একটা কথা বলি, একটা শিক্ষা প্রতিষ্ঠান। বিজেপির অফিসকে যদি বলা হয় রামকৃষ্ণ মিশনের মতো, বিজেপি কি রিয়াক্ট করবে নাকি? বিজেপির কর্মকর্তা রিয়াক্ট করবে নাকি? করার কথা, কারণ একটা না, করবে না। কেউ যদি বলে করবে না, না, করা উচিত। করবে। করে যে সিম্পলি বলতে পারতো যে না, আপনারা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করবেন না, বিজেপি আমরা একটা আইডিওলজি নিয়ে চলি, সেটা বলতে পারতো। ওরা মাদ্রাসা বলার সঙ্গে সঙ্গে যেভাবে রিয়েক্ট করলো, তার মানে মাদ্রাসায় দুর্নীতি হয়, অপরাধমূলক কার্যকলাপ হয়। তাই আমি মনে করি যে কংগ্রেসের নেতৃত্বে আমার দুঃখ লাগে, এই দলে তো আমিও ছিলাম, এই দলে অনেক নেতৃত্ব দিয়েছি, অনেকবার দিয়েছি, কিন্তু কংগ্রেসের বর্তমানে যে অবস্থা, যেটা যে এই যে কোনো নীতিবিহীন কোনো নিয়ম শৃঙ্খলা কিছু একটা নেই, কোনো কীভাবে কথা বলতে হবে কমলাক্ষ দেবপুরকাইস্তের এগেনস্ট করতে হবে, কারণ আমি কট্টর কংগ্রেসি। দ্যাট মিনস কি, কমলাক্ষ দেবপুরকাইস্তের এগেনস্ট করলে আমি বুঝাতে পারবো আমি কট্টর কংগ্রেসি। আমার সঙ্গে তো অনেকেরই সম্পর্ক এখনও আছে, এখনও অনেকের সঙ্গে আমার সম্পর্ক আছে, ফোনে কথাবার্তা ওনারা বলেন। তাই অবস্থাটা ভয়ঙ্কর অবস্থা। এক শ্রেণীর মানুষকে তুষামুত করা, আর এই শ্রেণীর মানুষকে তুষামুত করলে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারটাকে একটু যাতে সেফগার্ড দেওয়া যায়, যাতে কেউ কাউকে সেফগার্ড দিতে পারবেন না, আপনি নিজের সেফগার্ড নিজে দিতে হবে। আর সামনের অবস্থাটা ভয়ঙ্কর অবস্থা, আমি বলছি না, কিন্তু অনেক ইসলাম ধর্মাবলম্বী, ভালো ভালো ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে সম্পর্ক হয়, মানুষের কাজ করবো, ইসলাম ধর্মাবলম্বী মানুষের কেন কাজ করবো না, পজিটিভ কাজগুলো করতে হয়। এখনও তো মানুষ আমাদের পাশে আসে, আমার পাশে আসে, এখনও তো মানুষ এসে এটা সিগনেচার, ওটার সিগনেচার, এই কাজটা করতে হয়, ডিরেক্টরকে ওখানে এই কাজটা করতে হয়, মিনিস্টারকে এটা বলতে, কাজ কেন করবো না, পজিটিভ কাজ আমরা করবো। কিন্তু এই যদি কেউ যদি 2 নম্বরে 3 নম্বরে যদি একটা চিন্তাধারা থাকে, যদি কেউ যদি বাজে মানসিকতা থাকে, যদি আপনারা দেখবেন একটা কথা দেখবেন, একটা সত্যি কথা বলতে গেলে, এই ইসলামে কি বলা হয়েছে, ইসলাম বলছে উজুর একটা জল আপনি খরচ করতে পারবেন না। ইসলামে কি বলা হয়েছে যে সামনের মানুষ, আপনার ঘরের সামনের মানুষ যদি কেউ যদি থাকে, যদি অভুক্ত থাকে, যদি সে যদি অভুক্ত না থাকে, যদি সেই ইসলাম ধর্মাবলম্বী মানুষের দেখতে হবে। কিন্তু বাংলাদেশ অবস্থা দেখুন, মন্দির জ্বালানো হচ্ছে, হিন্দুদেরকে মারাপিটা করা হচ্ছে, এখানে ইসলাম ধর্মাবলম্বীরা অ্যাডভোকেট করছে। এই হচ্ছে গিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের মৌলবাদীদের অবস্থা। আপনাকে, আমাদের সময় প্রায় ফুরিয়ে গেছে, শেষ একটা প্রশ্নের দিকে আমি যাচ্ছি, যে আপনাকে দেখা যাচ্ছে যে ইদানিংকালে কাছাড় জেলার কাঠিগোড়া অঞ্চলে খুব ঘোরাফেরা করছেন, যে অনেকেই বলছেন যে আগামীতে কমলাক্ষ দেবপুরকায়স্থ ওনার রাজনৈতিক গুরু গৌতম রায়ের অনুসরণ করেই কাঠিগোড়ার পথে তিনি আসছেন, কাঠিগোড়াতে নির্বাচন খেলার একটা তিনি টার্গেট নিয়েছেন, সেটা কি সত্যি? অবভিয়াসলি গৌতম রায় আমার রাজনৈতিক গুরু, উনি আমাকে টিকিট দিয়েছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ, উনি আমাকে টিকিট দিয়েছেন। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে কাঠিগোড়াতে আমি আজকে যাইনি, গতবারও ফ্লাড যখন হয়েছিল তখনও কাঠিগোড়ায় গিয়েছিলাম, এবং বোরাকের এমন কোনো সমষ্টি নেই যে সমষ্টিতে কোনো ইনসিডেন্ট হয়েছিল কমলাক্ষ দেবপুরকায়স্থ সেই জায়গায় যায়নি। প্রশ্নটা হচ্ছে কাঠিগোড়ায় কি আপনার টার্গেট রয়েছে কি নেক্সট 2026? দেখুন, মুখ্যমন্ত্রী যেটা বলবেন, মুখ্যমন্ত্রীর আদেশ মতে, দেখুন, যেহেতু আপনি বলছেন যে আমি একটা দল শিফট করব, দল শিফট করতে হলে নেতা মানতে হবে, নেতা যখন মানবো, নেতার নেতৃত্বও মানবো, নেতার আদেশও মানবো, নেতা যে আদেশ করবে সেই আদেশ মতো চলবে। কিন্তু কাঠিগোড়ায় যে আপনি ঘোরাঘুরি করছেন, তাতে দেখা গেছে সেখানকার যে বিজেপির যারা নেতারা রয়েছেন, কিছু বিজেপির নেতারা, মানে নব্য বিজেপি নয়, পুরনো বিজেপি নেতারা, সেটা নিয়ে আপনার বেশ বিক্ষোভ, মানে ক্ষুব্ধ রয়েছেন, এবং দেখা গেছে যে আপনার খুব ঘনিষ্ঠ একজনকে নোটিশও দিয়েছেন সেখানকার কাঠিগোড়া থেকে, বিজেপির মহল থেকে, যে আপনার ঘোরাঘুরিটা কিন্তু সেভাবে মেনে নিতে পারছেন না বিজেপিরা, তো তাদেরকে কীভাবে মানাবেন? দেখুন, সেটা মানানো না মানানো বড় হচ্ছে যে আপনি কি কাঠিগোড়া, স্পেসিফিকলি কাঠিগোড়া বলছেন, আমার সেটা বিশ্বাস, আমি নিজেকে বিশ্বাস করি সেটা, যে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার হৃদয়ের একটা সম্পর্ক আছে। অনেকের মা তার সন্তান হিসাবে আমাকে দেখেন, অনেকের বাবা আমার পুত্র হিসাবে আমাকে দেখেন, অনেকের সঙ্গে অনেক গভীর, যারা রাজনীতি করেন বা যারা রাজনীতির সঙ্গে সম্পর্ক আছে যারা, ওরা হয়তো বা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আমাকে বিচার করে, কিন্তু আমি মনে করি অনেক বোন আছেন যারা আমাকে ভাই হিসাবে দেখে, অনেক ভাই আছে যারা আমাকে ছোটো ভাই হিসেবে দেখে। আন্তরিকতা আমার একটা আছে, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না।
ইচ্ছা আছে বা টার্গেট আছে কি 26? দেখুন কাঠিগড়ায় শুধু আমার ইচ্ছে নেই, আমাকে যেখানে দেওয়া হবে সেখান থেকে আমি ইলেকশন খেলবো, সে কাঠিগড়া কোনো ব্যাপার নয়। তবে আপনি একটা কথা শিওর, যে আমি যে শিফট করছি সেটা তো শিওর, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি বলছেন বিজেপি থেকে ইলেকশন খেলবো, সেটাও কথা। মোটামুটি দল যদি আমাকে দেয় তাহলে বুঝছি, মুখ্যমন্ত্রী যদি আমাকে দেন তাহলে আমি ইলেকশন খেলবো, নিশ্চয়ই খেলবো। তাই আমি স্পেসিফিক্যালি কিছু বলতে যাচ্ছি না, কিন্তু আমি মনে করি সামনের দিনে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমার উপর যে আদেশ দেওয়া হবে, নিশ্চয়ই আমি সেটা ফলো করব। আমার শেষ প্রশ্ন, এবং খুব সংক্ষেপে সেই উত্তরটা জানবো, যে এই মুহূর্তে করিমগঞ্জের জেলার সদর করিমগঞ্জের সুভাষনগর এলাকায় সিএম ভিজিলেন্সের যাওয়াটা কি সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে? যদি যায় আমার কোনো আপত্তি নেই। আমি তো দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে যাচ্ছে না, কিন্তু মধ্যে আপনি যাক না, যাতে আমার আমি মুখ্যমন্ত্রীকে সঙ্গে দরকার আমি বলবো কি, সিএম ভিজিলেন্স কী পাবে? 60-70 লক্ষ টাকার শেয়ার একটা, এছাড়া আর কি সিএম ভিজিলেন্স কী পাবে? সেখানে সিএম ভিজিলেন্স গিয়ে পাওয়ার কিছু নেই। তাই গেলেও আপনার কোনো আপত্তি নেই? যদি আমি মুখ্যমন্ত্রীকে মহোদয়কে বলবো, যদি সেটাকে কন্টিনিউ করতে হয়, যদি সিএম ভিজিলেন্সকে যদি কন্টিনিউ করতে হয়, যদি কন্টিনিউ করা হোক, আমার কোনো আপত্তি নেই, সেটাতে আমার কোনো আপত্তি নেই। কারণ আমরা সেটা নিয়ে খুব একটা চিন্তা করি না। তারাই চিন্তা করবে যাদের অবৈধ সম্পত্তি, তারাই চিন্তা করবে যাদের আয় থেকে ব্যয় কম, যাদের আয় বেশি, যারা হয়তো বা আমাদের ফাইল বাই ছোটো ফাইল, সংক্ষিপ্ত ফাইল একদম, এবং রাজনীতি করে 3বার করেছি, 3বার বিধায়ক হলে মানুষের অনেক সম্পত্তির অধিকারী হয়। আমি কিন্তু খুব একটা সম্পত্তির অধিকারী হতে পারি না। মানুষ বলবে যে বাগান 5 জন মিলে বাগান কিনেছি, এবং একজনের বাগানের মূল্য আমার 50 লক্ষ টাকা পড়েছে। 5 বছরে 3টা টার্মে যদি 50 লক্ষ টাকা যদি আমি দিয়ে যাই বাগানে, এবং সেই বাগানে প্রায় 400-500 লেবার সেখান থেকে ওয়েজেস পেয়ে থাকে, সেখান থেকে তার শ্রমিক মজুরি পেয়ে থাকে, তো সেটা একটা ইন্ডাস্ট্রি। তো আমি মনে করি প্রত্যেকটা জনসাধারণ সেই ধরনের ইন্ডাস্ট্রি, সেই ধরনের ছোটোখাটো ইন্ডাস্ট্রি যদি আমরা গড়ে তুলতে পারি, যদি আমাদের যা সম্পত্তি আছে, আমরা জব ক্রিয়েটার হতে হবে। প্রধানমন্ত্রী বারবার বলেন, আমার জবের জন্য যে আমরা জব ক্রিয়েটার হতে পারি, যত বেশি আমরা জব ক্রিয়েটার হব, তত বেশি বরাকের উন্নয়ন হবে, সেটাই কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই দীর্ঘ সময় দেওয়ার জন্য। আর আমরা আশা রাখবো যে আপনার ভবিষ্যৎ আরও এগিয়ে যাক, আপনার রাজনৈতিক প্রয়াস। আমরা এতক্ষণ কথা বললাম কমলাক্ষ দীপুরকাস্তের সঙ্গে। ওনার কাছ থেকে অনেক কিছু শুনলাম, জানলাম যে একটা সময়ের কঠোর সেকুলার নেতা আজ কট্টর হিন্দুবাদী নেতা হয়ে প্রতিবাদ করছেন বাংলাদেশের হিন্দু নির্যাতন এর প্রতিবাদে। একদিকে দেখা যাচ্ছে যে একটা সময় কমলাক্ষ দে এই বরাক উপত্যকার যেসব বঞ্চনা ছিল তা নিয়ে ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠ কমলাক্ষ দে পুরকায়স্থ। আমরা ভবিষ্যতে তিনি যদিও এখনও কংগ্রেসে রয়েছেন, আগামীতে বিজেপিতে যাবেন সেটা তিনি প্রায় বলে দিয়েছেন, এবং সেখানে যাওয়ার পর সেই প্রতিবাদী কণ্ঠটা থাকবে কি না থাকবে সেটা সে সময়ের জন্য আমরা অপেক্ষায় থাকতে হবো। আজকের দিনে কণ্ঠস্বর অনুষ্ঠান থেকে আমি অভিজিৎ বিদায় নিচ্ছি। নমস্কার।